চীন সফরের তৃতীয় দিনে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান ও প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে করবেন পৃথক বৈঠক। সকালে যোগ দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ফের বিএসএফ এর পুশিং চেষ্টা প্রতিহত করেছে বিজিবি, বাড়ানো হয়েছে নজরদারি। জাতিগত নিধনের লক্ষ্যে গাজায় ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে ইসরায়েল। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি বর্বরতা। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চীন সফরের তৃতীয় দিনে দালিয়ান থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুর 1টার দিকে বুলেট ট্রেনে বেইজিং এর উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেন। আর সফর সঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বেইজিং এ চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে আলাদা বৈঠক করবেন তারেক রহমান। আর সেখানে 17টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ। এর আগে স্থানীয় সময় সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের প্ল্যানারি সেশনে যোগ দেন তারেক রহমান। সেশনে বাংলাদেশ ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো ও গিনির প্রধানমন্ত্রী অংশ নেন। সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন তিনি। গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে 90টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যমের 1700-র বেশি প্রতিনিধি অংশ নেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সম্মেলনের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার চীনের স্থানীয় সময় সকাল 10:15টার দিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকায় ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন দুই দেশের প্রধানমন্ত্রী। এছাড়াও রাজনৈতিক, ব্যবসায়িক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক হওয়া উচিত বলেও তারা মত দেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠা করতে কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাও জার্সিতে ফিরছেন নেইমার। তবে ইনজুরি ছিটকে দিয়েছে রাফিনিয়াকে। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় আনচেলত্তির শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অফ 32-র স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজদাবিন তারেক। হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণ ভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত, তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রই আস্থা। তার সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিস কুনিয়া। উইংয়ে লুকাস পাকেতার সঙ্গে রয়াল। মাঝমাঠে ভরসা দুই অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেস। ডিফেন্সে সেন্টার ব্যাক মার্কিনিয়স ও গ্যাব্রিয়েল, লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে 4-2-3-1 ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালেই মিলবে গ্রুপ সেরার টিকিট।
আমার মনে হয় হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটিই পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পায়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং ভুল ও পজিশন হারানো এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করেছে এবং আমি ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। বিপরীতে হাইতির বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা স্কটল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরেছে মরক্কোর কাছে। নকআউট পর্বে টিকিট পেতে এই ম্যাচে জয় দরকার ইউরোপ প্রতিনিধিদের। ড্র হলেও থাকবে সম্ভাবনা। ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে গোল আদায়ে চোখ থাকবে দলটির। মাঝমাঠে স্কট ম্যাকটমিনে এবং জন ম্যাকগিন স্কটল্যান্ডের মূল ভরসা। আমার মনে হয় জাতীয় দল হিসেবে ব্রাজিলের প্রধান বৈশিষ্ট্য হলো তারা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। নেইমারও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। তবে আমরা প্রস্তুত, সবাই আসলে জয়ের জন্যই মাঠে নামে। আমরাও সেই লক্ষ্য নিয়েই নামবো। 1998 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর 2011 সালে ঘরের মাঠে স্কটিশদের বিপক্ষে 2-0 গোলে জয় ছিল সেলেসাওদের। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচটি ব্রাজিল খেলবে মায়ামিতে, যেটি লিওনেল মেসির হোম শহর এখন। আর এই শহরের তাপমাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে দেবে দ্বাদশ প্লেয়ারের সুবিধা। তীব্র গরম অস্বস্তিতে ফেলতে পারে স্কটিশদের, যেখানে বাড়তি সুবিধা পাবে সেলেসাওরা। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী শিশুসহ 9 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে এই তৎপরতা রুখে দিয়েছে বিজিবি। ভোর 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সকাল থেকে দুদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 3 জন পুরুষ, 3 জন নারী, 3 শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। আমরা এই পুশিনের ব্যাপারে আরো বিস্তারিত জানতে সাপাহার সীমান্তে যাচ্ছি। সহকর্মী শফিক ছোটন অপেক্ষা করছেন আমাদের জন্য। শফিক, সীমান্ত এলাকার চিত্র সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। বিজিবি এখনো তাদের তৎপরতা দেখাচ্ছে, সেটি এখান থেকে দেখেই মনে হচ্ছে। এই পুশিন চেষ্টা তো অনেকদিন যাবতই অব্যাহত রয়েছে, এটি নিয়ে বিজিবি কি বলছে? বিজিবি আসলে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সীমান্তে অবস্থান করছে এবং ঈদের পর থেকে বলা চলে যে তারা নজরদারিও বাড়িয়েছে এবং টহলও বাড়িয়েছে। সেই সাথে স্থানীয় লোকজনও বিজিবির সঙ্গে টহলে যোগ দিয়েছে এবং প্রতি রাতেই তারা সীমান্ত এলাকায় পাহারা দেন এবং বিশেষ করে যেসব সন্দেহভাজন এলাকা রয়েছে, যেসব এলাকা দিয়ে এ ধরনের ঘটনা বিএসএফ ঘটাতে পারে, সেই সব এলাকায় আসলে পাহারাটা বেশি বসানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে যখন রাত 4টার দিকে যখন বিএসএফ সদস্যরা তারা কাঁটাতারের বেড়ার পাশে যখন একটা গেট খুলে, কাঁটাতারের বেড়ার যে গেট রয়েছে সেই গেট খুলে যখন এই 9 জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেয়, তখন কিন্তু বিজিবি সদস্য এবং স্থানীয় লোকজন তারা বাধা দেয় এবং তাদেরকে ঢুকতে দেয়নি। অর্থাৎ এই 9 জন বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতে পারেনি। এখন পর্যন্ত তারা কাঁটাতারের বেড়ার সংলগ্ন যে নোম্যান্স ল্যান্ড রয়েছে, ভারতীয় নোম্যান্স ল্যান্ড, সেখানে বসে একেবারে খোলা আকাশের নিচে অপেক্ষা করছে এবং তীব্র রোদ উপেক্ষা করে তারা কিন্তু সেখানে বসে আছে। বিএসএফ তাদেরকে ফেরত নিচ্ছে না, একই সাথে তারা বাংলাদেশ অভ্যন্তরেও ঢুকতে পারছে না। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে এই বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে কয়েক দফায় কথা বলার চেষ্টা করা হয়েছে এবং যাতে করে আবার ভবিষ্যতে এ ধরনের অবৈধভাবে সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে মানুষ ঠেলে দেওয়া না হয়, সে বিষয়টি নিয়ে একাধিকবার বিএসএফ এর সঙ্গে কথা হয়েছে, কিন্তু বিএসএফ সদস্যরা সেটি উপেক্ষা করে আইন লঙ্ঘন করে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটির প্রতিবাদ জানিয়েছেন যেমন বিজিবি সদস্যরা, তেমনি স্থানীয় লোকজন এবং কঠোর সমালোচনা করে তারা বলছেন এই রকম ঘটনা যাতে আর কখনো ঘটানো না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আপনাকে। কিছুক্ষণ আগের বৃষ্টিতে মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা একটু রাজধানীর শেওড়াপাড়া এলাকার কি চিত্র সেটি দেখবার চেষ্টা করছি। সহকর্মী শামীম রেজা অপেক্ষা করছেন আমাদের জন্য। এখান থেকে তো দেখে মনে হচ্ছে বেশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শামীম, তাও জানাবেন যারা চলাচল করছেন এই সড়ক ধরে তাদের তো নিশ্চয়ই ভোগান্তি পোহাতে হচ্ছে। পুরা এলাকা জুড়ে আসলে 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। সেই 1 ঘন্টার বৃষ্টিতে একটু যদি আসলে দেখাতে চাই, আমি এই মুহূর্তে আছি কাজীপাড়ায়।
পুরো রাস্তাতেই আসলে হাঁটু আসলে পানিতে পুরো আসলে নিয়মিত চিত্র। সামান্য বৃষ্টিতেই 10 থেকে 15 মিনিটের সামান্য বৃষ্টি হলেও আসলে কাজীপাড়া 10 থেকে 15 মিনিটের বৃষ্টি হলেও আসলে কাজীপাড়া থেকে শেওড়াপাড়া, কাজীপাড়া থেকে 10 নম্বর গোল চত্বর পর্যন্ত এইসব এলাকাগুলো আসলে নিয়মিতভাবেই পানির নিচে চলে যায়। বিশেষ করে সড়ক এবং আশপাশের সড়কগুলো, যেসব সড়কগুলো আসলে এই মেইন সড়কের সাথে সংযুক্ত। ইতিমধ্যে আসলে দেখতেই পাচ্ছেন, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে যারা এখন আসলে ফিরছেন স্কুল থেকে, বিশেষ করে তাদেরকে আসলে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও জরুরি প্রয়োজনে যেসব নগরবাসী এই মুহূর্তে বাইরে আছেন, বিশেষ করে এই সড়ক যারা ব্যবহার করছেন, তাদের সকলকেই আসলে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং দেখছেন যে প্রাইভেট কার, বাস, যে কোনো গাড়ি আসলে চলাচলের সময় সড়ক দিয়ে আসলে যারা চলাচল করছেন তারা আসলে ভিজে যাচ্ছে। সেটা এই ক্যামেরায় নিশ্চয়ই দুজন শিক্ষার্থীকে দেখতেই পাচ্ছেন যে কি নাজেহাল অবস্থা, ভোগান্তির কি তীব্রতা। একই সাথে আসলে এই সড়কের যে ফুটপাতগুলো আছে, সেই ফুটপাতগুলোর দৃশ্য আসলে একই রকম। সেই কারণ খুব বেশি সময় তো আসলে বৃষ্টি হয়নি, তারপরও ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকায় যারা বাস করেন তাদের। দেখছিলাম। ধন্যবাদ শামীম। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সাথে তিনি আলাপ করেন। জানান, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ডই মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনায় বলেন, যারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে তাদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতা স্পষ্ট। তার দাবি, বর্তমানে দেশে গুম বা ক্রসফায়ার নেই, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার অবসান ঘটেছে। জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান রিজভী। আমাদের বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এদেশের শিল্পায়ন এবং অন্যান্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটি যুগান্তকারী অবস্থায় এসে উপনীত হতে পারব। সমাজবিরোধী অপতৎপরতা, মাদক, জুয়া, এ সমস্ত থেকে এগুলোকে সম্পূর্ণরূপে নির্মূল করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বর্তমান সরকার। জামায়াত সমর্থিত 18 আইন কর্মকর্তাদের পদত্যাগ ও বক্তব্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে দাবি করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। হাইকোর্টে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, পদত্যাগ করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সরকারের কাছ থেকে 4 মাস ধরে বেতন নিয়েছেন, পদপদবি ব্যবহার করেছেন। পদে থেকে তারা সরকারের বিরুদ্ধেই কাজ করেছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক। গতকাল জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মত পার্থক্যের কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াতপন্থী 18 জন আইন কর্মকর্তা পদত্যাগ করেন। এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছে। গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার, তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে, ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত, যেটা আমরা প্রত্যাশা করিনি তাদের কাছ থেকে। যশোরে একাধিক মামলার আসামি সাইদ সরকারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে সদর উপজেলার রঘুরামপুর গ্রামে সাইদের বাড়ির পাশের একটি ঝোপে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। নিহত সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, মাদক সহ 12টি মামলা রয়েছে। এছাড়াও তিনি মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে। উনি তো সময় দেয় না। উনি সকালে কেস টেবিল করতে বলতে আমার খারাপ লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট লাগছে, এটা আমরা হরাইছি, সবাইকে হরাইছি, ডাক্তার মৃত্যু ঘোষণা করছে আর কি।
জাতিগতভাবে ফিলিস্তিনিদের নির্মূলের লক্ষ্যে গাজা উপত্যকায় শিশুদের হত্যা করছে ইসরায়েল এবং জাতিসংঘের এক স্বাধীন তদন্তে এই তথ্যই উঠে এসেছে। ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারির প্রতিবেদন বলছে 2023 সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের 30% শিশু। কথিত যুদ্ধবিরতির পরও উপত্যকায় শিশু হত্যা বন্ধ হয়নি। স্বাস্থ্যকেন্দ্র বা এতিমখানার মতো স্থাপনাও হামলার লক্ষ্য হচ্ছে। যে অবুঝ শিশুর জানা নেই যুদ্ধ কি, তারাই ইসরায়েলি বর্বরতার শিকার। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় যে নৃশংসতা চলছে সেই অভিযানের অন্যতম টার্গেট শিশুরা। জাতিসংঘের এক স্বাধীন তদন্তে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 64,000 শিশু হতাহত হয়েছে। মোট প্রাণহানির 30% শিশু। ইউএন ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি বলছে অপ্রাপ্তবয়স্কদের টার্গেট করা হয়েছে ইচ্ছাকৃতভাবেই। কথিত যুদ্ধবিরতি কার্যকরের পরও বন্ধ হয়নি শিশু হত্যা। প্রতিবেদন অনুসারে শুধু টার্গেট কিলিং নয়, শিশুদের প্রতি অমানবিক আচরণ এবং যৌন সহিংসতার প্রমাণও মিলেছে। হামলা চালানো হচ্ছে স্কুল কলেজ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয়। মূলত ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতেই এই বর্বরতা। ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যার প্রমাণ পেয়েছে কমিশন। 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনি শিশুদের উপর নির্যাতন, অমানবিক আচরণ এবং যৌন সহিংসতা অব্যাহত। এতিমখানা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও করা হয়েছে লক্ষ্যবস্তু। জাতিসংঘের তদন্তকারী দল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের গবেষকরাও পেয়েছেন শিশুদের ওপর পরিকল্পিত নৃশংসতার প্রমাণ। তাদের হাতে রয়েছে জরুরি তথ্যপত্র। ফিলিস্তিনি শিশুদের ওপর দখলদারদের চালানো গণহত্যার আরও একটি প্রমাণ জাতিসংঘের প্রতিবেদন। উপত্যকার শিশু, নারী বা বেসামরিক নাগরিক কেউই রেহাই পায়নি। তারা ইচ্ছাকৃত ও নৃশংসভাবে চালিয়েছে হত্যাকাণ্ড। তাদের উদ্দেশ্যই ছিল গণহত্যা। জাতিসংঘের স্বাধীন এই তদন্তের তথ্য বলছে শুধু গাজা নয়, দখলকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি নির্মমতার শিকার হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।